সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে। আমাদের আজকের ক্লাসটি গত ক্লাসের সূত্র ধরে পদার্থবিজ্ঞান ব্যবহারিক বিষয়ের ক বিভাগ অর্থাৎ তড়িৎ সংক্রান্ত পরীক্ষণের উপরে। আজকে আমাদের ক্লাসে প্রথমেই আমরা দেখে নেব যে গত অনলাইন ক্লাসে আমরা কি কি শিখেছিলাম। আমরা প্রথমেই জেনেছিলাম আমাদের এই ব্যবহারিক কোর্স পরিচিতি, অর্থাৎ এখানে আমাদের দুটি অংশ আছে, সেটি আমরা জেনেছি, একটি তড়িৎ সংক্রান্ত এবং আরেকটি হচ্ছে আলোকবিদ্যা সংক্রান্ত। এখানে আমরা প্রথমে হচ্ছে যেহেতু তড়িৎ সংক্রান্ত পরীক্ষণ সমূহ আলোচনা করছি, আমাদের সিলেবাস অনুসারে কি কি ব্যবহারিক পরীক্ষণ আমাদের সামনে আছে সেটি আমরা আলোচনা করেছিলাম। এখানে তোমরা গত ক্লাসে জেনেছিলে যে একটি গ্যালভানোমিটারের গঠন, এরপরে তোমরা শিখেছিলে অ্যামিটারের গঠন এবং সেটিকে কিভাবে ব্যবহার করতে হয়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভোল্টমিটারের গঠন এবং তার ব্যবহার সম্পর্কে, এবং সবশেষে আমরা শিখেছিলাম হচ্ছে একটি মাল্টিমিটারকে আমরা কিভাবে ব্যবহার করব সেই সংক্রান্ত আলোচনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গত দিনের সূত্র ধরে আমরা হচ্ছে ক বিভাগ অর্থাৎ তড়িৎ সংক্রান্ত পরীক্ষণে আমাদের অন্যান্য যে সকল অ্যাপারেটাস অর্থাৎ অন্যান্য যে সকল যন্ত্র প্রয়োজন হবে আমরা সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমেই যেটি প্রয়োজন হবে সেটির নাম হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার তোমরা অনেকেই দেখেছো, হয়তো ওই যে রাস্তায় অনেক সময় আমরা বড় বড় ট্রান্সফরমার দেখতে পাই, অনেক সময় আবার সেগুলো মাঝে মধ্যে বিস্ফোরিতও হয়। এখন ট্রান্সফরমারের একদম বেসিক গঠনটি হচ্ছে এরকম। এখানে মনে রাখবে যে মুখ্য কুণ্ডলী আমরা তাকে বলি যেখানে আমাদের ইনপুট আসে, আর গৌণ কুণ্ডলী আমরা তাকে বলি যেখান থেকে আমরা এর আউটপুটটি পাই। অর্থাৎ এখানে আমরা একটি এসি তড়িৎ প্রবাহ, এখানে তোমরা সবাই এটি জানো যে ট্রান্সফরমার শুধুমাত্র এসি প্রবাহেই ক্রিয়াশীল থাকে, ডিসি প্রবাহের জন্য অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি নেই, যার কোনো পরিবর্তন নেই, এমন ক্ষেত্রে যেহেতু এটি আবেশের মাধ্যমে কাজ করে এবং পারস্পরিক আবেশ যেটি পরিবর্তনশীল, পরিবর্তিত হতে থাকে প্রবাহের পরিবর্তনের সাথে সাথে, সেই কারণে আমরা শুধুমাত্র পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রেই ট্রান্সফরমারকে ব্যবহার করতে পারি। এখন এখানে যদি গঠনটি এরকম হয়ে থাকে অর্থাৎ মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম, তখন এই ট্রান্সফরমারকে আমরা বলি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার বা নিম্নধাপী ট্রান্সফরমার। এর বিপরীতটিও আছে, যখন আমাদের মুখ্য কুণ্ডলী অর্থাৎ আমাদের ইনপুট কয়েলে যখন আমাদের পাক সংখ্যা কম থাকে এবং আমাদের আউটপুট কয়েল অর্থাৎ গৌণ কুণ্ডলীতে যখন আমাদের পাক সংখ্যা বেশি থাকে, এই ট্রান্সফরমারকে আমরা বলি হচ্ছে উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমার। সাধারণত আমরা যেটি ব্যবহার করে থাকি ল্যাবে সেটি হচ্ছে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার তোমাদের খুব অপরিচিত কিছু নয়। তুমি যে মোবাইল ফোনে চার্জ দাও সেই চার্জারটির ভেতরেও অবশ্যই একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, যেটি হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, যেটি অর্থাৎ বাংলাদেশে সাধারণত 220 ভোল্টের সাপ্লাই পাওয়া যায়, সেটিকে তোমার ব্যাটারির উপযোগী করে অর্থাৎ তোমার মোবাইল ফোনের ব্যাটারির উপযোগী করে, যেটি খুবই অল্প, হয়তো 6 ভোল্ট বা 9 ভোল্ট এরকম একটি ভোল্টেজে নামিয়ে আনা হয়, অতএব এটি আসলে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এখন তোমরা যখন খাতায় এই প্রতীকের মাধ্যমে ট্রান্সফরমার আঁকতে যাবে তখন তোমরা খেয়াল করবে যে অবশ্যই তোমরা যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার আঁকতে চাও তোমাদের মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর চেয়ে বেশি হবে। এটি তোমরা অনেকেই ভুল করো, তোমরা দুটি সমান সমান আঁকো কিংবা অনেক সময় উল্টোটি আঁকো এবং ফলাফলে হচ্ছে সেটি তোমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তোমাদের অবশ্যই যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার আঁকতে চাও তোমাদের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হবে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম হবে। এখানে কিন্তু বেশি এবং কম সেটি বোঝানো গেলেই যথেষ্ট। ধরো তুমি হচ্ছে এই পাশে 5টি পাক দিলে, এই পাশে 3টি পাক দিলে সেটি যথেষ্ট। এমন নয় যে তোমার মুখ্য কুণ্ডলীতে অনেকগুলো এরকম গোল 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 করতেই থাকতে হবে। অনেকে হচ্ছে প্রায় এখান থেকে এই পর্যন্ত এত লম্বা কুণ্ডলী এঁকে ফেলো, খামাখা সময় নষ্ট, তোমার এত কিছু করার কোনো দরকার নেই। তুমি খুব সাবধানে, কিন্তু অবশ্যই এই জিনিসটি এভাবে যেন কুণ্ডলী বোঝা যায়। অনেক হচ্ছে যে রোধের মতো করে এরকম কিরিকিরি করে কয়েকটি ব্যাকাতেরা দাগ দিয়ে ট্রান্সফরমার বোঝাতে চাও বা ভুল করে বুঝিয়ে থাকো এবং পরে তোমাদের সেটিও বিপদের কারণ হয়ে থাকে। ট্রান্সফরমারের এই অংশে আসলে আমাদের দুটি আবেশক আছে, এটিকে ঠিক আবেশকের মতো করেই তোমাদের খাতায় আঁকার সময় আঁকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ট্রান্সফরমারে, এটি আমাদের জানা জিনিস, আমরা আবার একটু রিভাইজ করলাম। এরপরে এখন আসা যাক, যেহেতু এটি প্র্যাকটিক্যাল ক্লাস, যেহেতু এটি ব্যবহারিক ক্লাস,
আমরা যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করি ল্যাবে তার চেহারাটি মোটামুটি এরকম। এই যে এখানে দেখবে একটি হচ্ছে মুখ্য কুণ্ডলী, আরেকটি হচ্ছে গৌণ কুণ্ডলী। এটি তোমরা প্রয়োজনে আগে চেক করে নেবে যে কোন দিকে কি ইনপুট দিলে কেমন আউটপুট পাওয়া যায়, বা এটি হচ্ছে কোন কুণ্ডলীর সাথে যুক্ত সেটি দেখেও তোমরা হয়তো আন্দাজ পেতে পারো। এখানে এখানে বলে রাখা ভালো যে ট্রান্সফরমার সাধারণত দুই দিকেই ব্যবহারযোগ্য, অর্থাৎ এখানে তোমরা ছবিটি দেখলেই বুঝতে পারছো যে এই ট্রান্সফরমারটিকেই কিন্তু এখানে জাস্ট উল্টে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যদি ইনপুট এবং আউটপুটের অবস্থানটি পাল্টে দাও সেক্ষেত্রে আসলে স্টেপ ডাউন এবং স্টেপ আপ ট্রান্সফরমার বলে আলাদা কিছু নেই। তুমি কোন দিকে ইনপুট দিচ্ছ আর কোন দিকে আউটপুট নিতে যাচ্ছ সেটি হচ্ছে মুখ্য বিষয়। তাহলে এখানে আমরা আগেই দেখে নেব যে আমাদের স্টেপ ডাউনের জন্য কোন দিক থেকে কোন দিকে যেতে হবে, কোন দিকে পাক সংখ্যা সেটি আমরা চোখে দেখলে বুঝতে পারবো। কিংবা অনেক সময় যদি ঢাকা থাকে সাধারণত বাইরে এখানে মার্ক করা থাকে যে কোনটি কত পাকের, কিংবা কোনটি মুখ্য কুণ্ডলী, কোনটি গৌণ কুণ্ডলী, কিংবা কোনটি বেশি পাকের, কোনটি কম পাকের। সেক্ষেত্রে আমরা এর উপরে যেটি লেখা আছে, যদি ঢাকা কোনো ট্রান্সফর্মার ব্যবহার করো সেক্ষেত্রে উপরের লেখা অনুসরণ করে আমরা কাজ করব। কারণ আমরা সবসময় যদি ডিসি ভোল্টেজ যেটি চাই সেটিকে আমরা অবশ্যই খুব অল্প ভোল্টেজের রূপান্তরিত করতে চাই। 220 ভোল্ট খুব ভয়াবহ একটি ভোল্টেজ, এটি নিয়ে আমরা অবশ্যই সবসময় কাজ করতে আগ্রহী নই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে ট্রান্সফরমার সম্পর্কে জানলে। এবারে আসা হচ্ছে রোধক। আমরা যখন খাতায় আঁকি কিংবা বইপত্রে যখন প্রতীক আকারে দেয়া থাকে সার্কিটে, এটি হচ্ছে রোধের একটি প্রতীক চিহ্ন। এখানে তোমরা হচ্ছে অনেকে এগুলো বড় ছোট করো, এটি অবশ্যই বড় ছোট করা যাবে না। তোমাদের অনেকগুলো দেওয়ার দরকার নেই, তোমরা অল্প কয়েকটি 3টি বা 4টি এরকম দাঁতের মতো দেখো সেটি যথেষ্ট। কিন্তু যে কটি আঁকবে খাতায় সেটি অবশ্যই খুব স্পষ্টভাবে এবং সমান করে আঁকবে। আর এভাবেও অনেক সময় কোনো কোনো বইতে রোধক দেখানো হয়ে থাকে, অর্থাৎ এটি এবং এটি এই দুটি রোধকের প্রতীক হিসাবে সার্কিটে ব্যবহারের জন্য প্রচলিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখা যাক যে বাস্তবে একটি রোধ কেমন দেখতে হয়। এটি হয়তো তোমরা বিভিন্ন সার্কিটে দেখে এসছো, কিংবা কদিন পরে তোমরা হচ্ছে ল্যাবে এটি ব্যবহার করবে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কার্বন রোধক। এবং এখানে আরেকটি জানার বিষয় হচ্ছে, এখানে দেখবে এখানে একটি কালার কোড রয়েছে। এই কালার কোড সম্পর্কে তোমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বিষয় একবার পড়ে এসেছো। এখানে আমাদের দেখবে যে এক প্রান্ত থেকে হিসাব করলে এই যে সাধারণত একটি সোনালী বা রূপালী দাগ যেখানে থাকে সেই দাগটি হচ্ছে টলারেন্স লেভেল। সেটি দ্বারা নির্দেশ করা হয় যে রোধটি কত ভালো। কোনোটির টলারেন্স লেভেল থেকে 2%, কোনোটির 5%, কোনোটির 10 বা 20%। এটি দ্বারা বোঝা যায় রোধটি কত ভালো বা কত খারাপ। যদি কোনো চতুর্থ ব্যান্ড না থাকে সেক্ষেত্রে আমরা বুঝে নিই সেই রোধটি খুবই খারাপ, তার টলারেন্স লেভেল হচ্ছে 20%। 20% অর্থ হচ্ছে যদি সেখানে 100 ওহম লেখা থাকে সেটি 20 ওহম পর্যন্ত কম বা বেশি হতে পারে, অর্থাৎ সেটি 80 ওহম হতে পারে, সেটির মান 120 ওহমও হতে পারে, তার মাঝামাঝি যে কোনো একটি মানে। এই কারণে আমরা সবসময় চাই যে টলারেন্স লেভেলটি যত কম হয়। এখন তার বাকি যে দাগগুলো রয়েছে, এই যে এই বাকি যে 3টি দাগ, এই 3টি দাগের প্রথম দাগ এবং দ্বিতীয় দাগ দ্বারা আমরা হচ্ছে রোধের মানটি বুঝি, এবং এই 3 নম্বর যে দাগটি আছে সেটি দ্বারা আমরা হচ্ছে 10-এর ঘাত বুঝি। অর্থাৎ এখানে যেরকম, এখানে তোমরা দেখে নেবে, এর আগে তোমরা পড়ে এসেছো, আবার একটু মনে করে নেবে, বিভিন্ন মানের জন্য মান নির্দিষ্ট করা আছে। যেরকম ব্ল্যাকের মান হচ্ছে 0, ব্রাউনের মান হচ্ছে 1, ব্লু অর্থাৎ নীলের মান হচ্ছে 2, রেড অর্থাৎ লালের মান হচ্ছে 3, এভাবে রেড অথবা লালের মান হচ্ছে 2, এভাবে 0, 1, 2, 3 করে বিভিন্ন রঙের জন্য সংশ্লিষ্ট একটি মান আছে। অর্থাৎ এখানে এই রঙগুলো দেখলেই বুঝে ফেলা সম্ভব যে এই রোধটি কত। যেরকম এখানে যদি 3টি লাল দাগ থাকে, এখানে ব্ল্যাক, ব্রাউন, ব্লু, রেড, তাহলে রেডের মান হচ্ছে 0, 1, 2, 3। কিংবা এই যে এখানে যদি আমরা ব্রাউন এবং ব্ল্যাক দেখি, তার মানে তার প্রথম দুটি হচ্ছে 1 এবং 0, তার সাথে আবার একটি ব্রাউন অর্থাৎ 10-এর পাওয়ার হচ্ছে 1। এভাবে আমরা প্রথম দুইটি রোধের যে মান আছে সেটি দ্বারা রোধের মান নির্ণয় করব, রোধের সংখ্যাটি কত সেটি বের করব,
এবং তার সাথে তৃতীয় রঙের যে মান অর্থাৎ সংখ্যাগত মান সেটিকে আমরা তার সাথে 10-এর ঘাত হিসাবে গুণ করব। অর্থাৎ প্রথম দুটি রঙের মান যদি 2 এবং 3 হয়, আমরা প্রথমে লিখব 23। তারপরে তৃতীয় ব্যান্ডের যে রং, সেই রোধের মান যদি হয় 5, সেই রংটির মান যদি 5 হয়, আমরা লিখব 23 ইন্টু 23 গুণন 10⁵। এভাবে আমরা কোন রঙের জন্য কত সেটি তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ে এসছো। এখন রোধকের পরে আমরা যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধ আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে। আমরা ভোল্টেজ ডিভাইডার হিসাবে এটির দ্বারা একটি বর্তনীতে সাধারণত ভোল্টেজ পরিবর্তন করে থাকি। তাছাড়াও বিভিন্ন কাজে আমাদের এটি লেগে থাকে। এখানে আমরা যদি প্রতীকের মাধ্যমে দেখাই, একটি পরিবর্তনশীল রোধের আসলে 3টি অংশ থাকে। এদেরকে আমরা একটি অংশকে আমরা 1 নাম্বার, একটি অংশকে 2 নাম্বার এবং একটি অংশকে আপাতত 3 নাম্বার হিসেবে চিহ্নিত করলাম বোঝার সুবিধার্থে। এখন এখানে মনে রাখতে হবে যে পরিবর্তনশীল রোধের 3টি মাথায় কিন্তু আমরা সাধারণত একই সঙ্গে কাজে লাগাই না। কখনো কখনো গ্রাউন্ডের কানেকশনের জন্য এই অংশটি কাজে লাগে। তাছাড়া আমরা আসলে যে কোনো 2টি মাথায়, এই মাথা এবং এই মাথাটি, অথবা এই মাথা অথবা এই মাথাটি ব্যবহার করি। অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে আমরা হচ্ছে সংযোগ দিই বর্তনীতে। তাহলে এই যে 2 নাম্বার মাথাটি দেখবে এখানে একটি তীর চিহ্ন আছে, তার অর্থ হচ্ছে এই 2 নাম্বার মাথাটির অবস্থান পরিবর্তনযোগ্য। এটি যদি এখানে রাখা হয় রোধ কম হবে, এটিকে আমরা যত দূরে নিয়ে আসবো 1 নাম্বার মাথা থেকে তত আমাদের কার্যকর রোধটি বেশি হবে। এভাবে আমরা হচ্ছে রোধের পরিবর্তন করতে পারি। এর সর্বোচ্চ মান হতে পারে এই পুরো রোধটি যতখানি ততখানি। এখন আমরা একটি ছবিতে দেখব যে বাস্তবে এটি দেখতে কেমন। এই যে এখানেও দেখো, এখানেও 3টি মাথা আছে। আমরা যদি আগের মতো দেখি, এটা হচ্ছে 1 নাম্বার মাথা, এটা 2 নাম্বার মাথা, এটা 3 নাম্বার মাথা। অর্থাৎ এখানে ভেতরের এর গঠনটি হচ্ছে এমন যে আসলে 1 এবং 3 এর মধ্যে বড় একটি সংযোগ আছে। এর মধ্যে হচ্ছে পুরো রোধটি। বিভিন্ন মানের রোধ পাওয়া যায়, কোনোটি 1 কিলো ওহম, কোনোটি 10 কিলো ওহম। যেটি 1 কিলো ওহমের পরিবর্তনশীল রোধ, সেটি সাধারণত উপরে গায়ে লেখা থাকে এর মানটি। যদি 1 কিলো ওহমের পরিবর্তনশীল রোধ হয়ে থাকে, তার অর্থ এই 1 এবং 3 এর মধ্যবর্তী মোট রোধের পরিমাণ, অর্থাৎ এই যে এই রোধটির মোট পরিমাণ হচ্ছে 1 কিলো ওহম। অর্থাৎ এই যে 2 নাম্বার প্রান্তটি ব্যবহার করে আমরা হচ্ছে এর মানকে একেবারে 0 থেকে শুরু করে 1 কিলো ওহম পর্যন্ত পরিবর্তন করতে পারবো। কিংবা কোনোটি আমরা 10 কিলো ওহমের পরিবর্তনশীল রোধ পাই, সেটির ক্ষেত্রে অর্থ হচ্ছে যে 1 এবং 3 নাম্বার অংশের, অর্থাৎ এই যে এই 2 প্রান্তের মধ্যবর্তী মোট রোধ হচ্ছে সেটির ক্ষেত্রে 10 কিলো ওহম, এবং আমরা এই যে 2 নাম্বার এই অংশে সংযুক্ত করে আমরা এই রোধটি এই 0 থেকে শুরু করে 10 কিলো ওহমের মধ্যবর্তী যে কোনো একটি মানে পরিবর্তন করতে পারবো। সর্বোচ্চ রোধের যে এর সর্বোচ্চ যে সামর্থ্য 1 এবং 3 এর সরাসরি যে পার্থক্য, তার থেকে বেশি আমাদের রোধ পাওয়া সম্ভব না। এখন এখানে তো আমরা খেয়াল করে দেখবে, এখানে আমি বলেছিলাম যে 2 নাম্বার অংশটি সেটি হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ তার অবস্থানকে এখানেও রাখা যায়, এখানেও রাখা যায়, এখানেও রাখা যায়, বিভিন্নভাবে পরিবর্তন করা যায়। এখানে তোমরা দেখবে যে এখানে স্ক্রুয়ের মতো একটি মাথা আছে, এই মাথাটি হচ্ছে ঘোরানো যায়। অর্থাৎ এটাকে আমরা পরিচিত জিনিসের সাথে যদি উদাহরণ দিতে যাই, ধরো তোমরা বিভিন্ন যন্ত্রের যখন ভলিউম বাড়াও বা কমাও, সেখানে যেরকম মোচড় দেওয়ার মতো একটি নব থাকে, কিংবা তোমরা যখন ফ্যানের রেগুলেটর ঘোরাও, ফ্যান আস্তে কিংবা জোরে করো, ওখানে যেরকম একটি ঘোরানোর মতো নব থাকে, এটিও সেরকম একটি ঘোরানোর মতো নব। এটিকে যখন ঘোরানো হয়, ভেতরে আসলে যেটি হয় যে 2 নাম্বার মাথাটি বিভিন্নভাবে এই যে 1-এর সাথে তার দূরত্ব বৃদ্ধি করে অথবা 1-এর কাছাকাছি যায়। যখন সে 1-এর কাছাকাছি অবস্থান করে, তখন এই দুজনের মধ্যবর্তী রোধটি কম হয়। যখন 1 থেকে সে দূরে সরে তৃতীয় মাথার দিকে সরে যায়, তখন এদের মধ্যবর্তী রোধটি বেশি হয়। এভাবে আমরা এই মাথাটি ঘোরানোর মাধ্যমে আমরা আসলে 1 এবং 2 এর মধ্যবর্তী যে রোধের মান, সেই রোধটিকে বৃদ্ধি করি বা হ্রাস করি, সেটি আমাদের প্রয়োজন মতো আমরা পরিবর্তন করতে পারি। সে কারণে একে বলা হয়েছে পরিবর্তনশীল রোধ। একে সংক্ষেপে পটেনশিওমিটার নামেও ডাকা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরিবর্তনশীল রোধ সম্পর্কে জানলে। এবারে আসা হচ্ছে ধারক। ধারক বা ক্যাপাসিটর হচ্ছে আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করলে এরকম দেখা যায়। এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু ধারকের এই যে 2টি পাত, এটি আসলে সমান্তরাল পাত ধারকের ধারণা থেকে এসেছে। এখানে এই 2টি পাত অবশ্যই একেবারে ঠিক সমান সমান দৈর্ঘ্য বিশিষ্ট হবে। যদি কম বেশি করো, সেটি কিন্তু ধারক না বুঝিয়ে সেটি ব্যাটারি বা তড়িৎ কোষ বোঝাবে।
বাস্তবে আমরা যখন ধারক ব্যবহার করি সেই ধারকের চেহারা এরকম বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন মানের ধারক পাওয়া যায়, কোনোটি এরকম কোনোটি এরকম। এদের বিভিন্ন ধরনের নাম আছে। কোনোটি সিরামিক ধারক, কোনোটি হচ্ছে আমাদের ভেতরে একটি ইলেকট্রোলাইট পদার্থ থাকে সেরকম ধারক। বিভিন্নটির মান এই যে এটি যেরকম এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি যে 10 মাইক্রোফ্যারাড এবং তার সাথে দেওয়া আছে 35 ভোল্ট। তার অর্থ এটি 35 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজের চাপ এটি আসলে সহ্য করতে পারবে না, বা এর বেশি ভোল্টেজে এটি সংযুক্ত করা উচিত হবে না। আবার এখানে যেরকম এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে 50 ভোল্ট, আবার এর ধারকত্বটি হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড। আবার এখানে দেখতে পাচ্ছ এখানে একটি সিরামিক ধারক আছে যার উপরে লেখা আছে 250 ভোল্ট, অর্থাৎ এটিকে আমরা আসলে আমাদের যে এসি লাইন সেখানেও সংযোগ করতে পারবো, তাতেও এটি নষ্ট হবে না। কিন্তু এখানে যার সীমা হচ্ছে 50 ভোল্ট কিংবা 35 ভোল্ট, এটিকে কিন্তু আমরা সরাসরি যদি কোনো একটি এসি লাইনে বা উচ্চ বিভব পার্থক্য সম্পন্ন সার্কিটে যুক্ত করি, সেক্ষেত্রে এরা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, কখনো বিস্ফোরণও ছোটোখাটো ঘটে থাকে। সে কারণে ধারক সার্কিটে ব্যবহার করার আগে তোমরা অবশ্যই দেখে নেবে যে এই ধারকটির মাত্রা বা সীমানা কত দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধারক সম্পর্কে জানলে যে ধারক বাস্তবে দেখতে কেমন, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এর যে দুটি পা বের হয়ে আছে, এই দুটি পাই আসলে আমাদের এই দুই অংশ, অর্থাৎ এই দুই পাতের মধ্যে সংযোগ, এটিকে আমরা একটি সার্কিটের মাঝখানে সংযুক্ত করে থাকি। এরপরে এখন আসা হচ্ছে আবেশক। আবেশককে আমরা আঁকার সময় এভাবে আঁকি, এরকম একটি পেঁচানো তারের মতো। আবেশক সম্পর্কে তোমাদের আমি তড়িৎ এবং চুম্বকত্বের ক্লাসে পড়িয়েছি যে আবেশক কিভাবে গঠিত হয়, আবেশকের পেছনের মূল পদার্থবিজ্ঞানটি কি, পদার্থবিজ্ঞানের কি কি তত্ত্ব সেখানে কাজ করে থাকে সে সংক্রান্ত তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, সেগুলো আবার একটু রিভিশন দিয়ে নেবে। আর বাস্তবে আসলে আবেশক দেখতে হচ্ছে জাস্ট একটি তারের কুণ্ডলী। এখানে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। এখন নিরাপত্তার জন্য আমরা যে আবেশকগুলো ব্যবহার করে থাকি সেগুলো সাধারণত এভাবে খোলা থাকে না, সেগুলো একটি কাভারের ভেতরে, একটি ঢাকনার ভেতরে ঢাকা থাকে। এখন পদার্থবিজ্ঞান ল্যাবে তোমরা যে আবেশকগুলো পাবে সেগুলোকে আসলে বাইরে থেকে এভাবে দেখা যাবে না, কিন্তু তার ভেতরে অবশ্যই এরকম একটি তারের কুণ্ডলী আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জানবো হচ্ছে তড়িৎ উৎস সম্পর্কে। তোমরা যখন তড়িতের সংক্রান্ত প্র্যাকটিক্যাল করতে যাচ্ছ, তড়িৎ সংক্রান্ত ব্যবহারিক যখনই করতে যাচ্ছ, তোমাদের অবশ্যই তড়িৎ প্রবাহ প্রয়োজন হবে। তড়িৎ প্রবাহ অর্থাৎ আসলে যেটি যদি তারের মাধ্যমে বা ধাতব মাধ্যমে হয়, যেটি আসলে ইলেকট্রনেরই প্রবাহ, সেখান থেকে ইলেকট্রিসিটি শব্দটি এসছে। এখন ইলেকট্রিসিটি বিনা কারণে উৎপন্ন হয় না, অবশ্যই তোমাকে কোনো একটি বিভব পার্থক্য উৎপন্ন করতে হবে। এখন বিভব পার্থক্য আমরা বিভিন্নভাবে উৎপন্ন করে থাকি। তার মধ্যে একটি উপায় হচ্ছে ডিসি তড়িৎ উৎস, সেটি বিদ্যুৎ কোষ হতে পারে। আমরা যখন এই যে মাত্র একটি অংশ ব্যবহার করি তখন তাকে বলি কোষ। যদি অনেকগুলো কোষ পরপর সাজানো থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে ব্যাটারি। এখন আমরা বিভিন্ন রকম ডিসি তড়িৎ উৎস পেয়ে থাকি। ডিসি তড়িৎ উৎসের সবচেয়ে পরিচিত উদাহরণ যেটি আছে সেটি আমার ধারণা এই মুহূর্তে তোমাদের অনেকেরই হাতে আছে কিংবা অনেকেরই পকেটে আছে, সেটি হচ্ছে তোমার মোবাইল ফোনের যে ব্যাটারি, সেটি একটি রিচার্জেবল ব্যাটারি এবং সেটি অবশ্যই একটি ডিসি তড়িৎ উৎস। সেটি আমরা বারবার চার্জ করে ব্যবহার করি। আবার আমরা বিভিন্ন চার্জার লাইট কিংবা চার্জার ফ্যান ইত্যাদি যন্ত্রে যেই ব্যাটারিগুলো পাই সেগুলো সাধারণত একটি ডিসি তড়িৎ উৎস এবং সেটি হচ্ছে রিচার্জেবল, সেটি আমরা বারবার চার্জ করে ব্যবহার করতে পারি। আরেক জাতের উৎসও আছে যেটি হচ্ছে সাধারণত আমরা বিভিন্ন আকৃতিতে পাই, ব্যাটারি পেন্সিল ব্যাটারি হিসেবে পাই বা একটু বড় ব্যাটারি হিসেবে পাই। এগুলোও ডিসি তড়িৎ উৎস, তবে এগুলোর ব্যবহার হচ্ছে এককালীন। এদের হচ্ছে নির্দিষ্ট পরিমাণের একটি রাসায়নিক পদার্থ এর মধ্যে দেয়া থাকে। সেই রাসায়নিক পদার্থটি বিক্রিয়া করে শেষ হয়ে গেলে পরে আমরা প্রচলিত ভাষায় যেটি বলি যে ব্যাটারির লাইফ শেষ হয়ে গিয়েছে কিংবা ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, তারপরে এটি আর কাজ করে না। রিচার্জেবল ব্যাটারির ক্ষেত্রে এটি সুবিধা, যদিও রিচার্জেবল ব্যাটারির সাধারণত খরচটি বেশি হয়, দাম বেশি হয়, কিন্তু একে বহুবার ব্যবহার করা যায়। এখন যেটি ব্যবহার করি দুটির ক্ষেত্রেই একটি জিনিস দুজনের ক্ষেত্রেই কমন, সেটি হচ্ছে এরা দুজনেই ডিসি তড়িৎ প্রবাহ দেয়। এর দুটি মাথা আছে, এটি হচ্ছে পজিটিভ প্রান্ত, এটি হচ্ছে নেগেটিভ প্রান্ত। একইভাবে এই ব্যাটারিরও দেখবে যে এখানে একটি মাথা আছে, এখানে আরেকটি মাথা আছে। এই দুটি হচ্ছে আমাদের সংযোগ করার জায়গা। সাধারণত এখানে মার্কিং করা থাকে যে কোনটি প্লাস মাথা বা ধনাত্মক মাথা, কোনটি মাইনাস মাথা বা ঋণাত্মক মাথা।
তাহলে এভাবে আমরা ডিসি তড়িৎ উৎস থেকে আমাদের মূল যে তড়িৎ সংক্রান্ত ব্যবহারিকের মূল যেটি ইলেকট্রিসিটি সেটি পাবো। এর বাইরে আমরা আরেক ধরনের উৎস ব্যবহার করে থাকি যেটির নাম এসি বা অল্টারনেটিং কারেন্টের উৎস। এটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় এভাবে। এখানে যেরকম ডিসি তড়িৎ উৎসের যেরকম একটি প্লাস মাথা এবং একটি মাইনাস মাথা আছে, এসি তড়িৎ উৎসের কিন্তু এরকম কোনো প্লাস কিংবা মাইনাস অংশ নেই। এটি এই, যেহেতু তোমরা জানো অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বারবার দিক পরিবর্তন করে, সেটি তার ভোল্টেজের দিকটিও বারবার পরিবর্তিত হয়, তার তড়িৎ প্রবাহের দিকটিও বারবার পরিবর্তিত হয়। আমরা সাধারণত যে এসি তড়িৎ উৎস পেয়ে থাকি সেটির জন্য আমরা সরাসরি আমাদের যে বিদ্যুতের মূল লাইন সেটি ব্যবহার করে থাকি। তোমাদের ল্যাবে যারা এসছো সেকেন্ড ইয়ার ল্যাবে তারা সবাই দেখেছো যে প্রতিটি টেবিলে তোমরা যেখানে কাজ করে থাকো সেখানে কিছু দূর পরপরই এরকম একটি স্থায়ীভাবে লাইনের ব্যবস্থা করা আছে, সেখানে প্লাগ পয়েন্ট আছে। তোমাদের প্রয়োজনীয় যন্ত্র কিংবা অনেক সময় তোমাদের হয়তো ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, তাকে তোমরা সরাসরি এই প্লাগ পয়েন্টের মাধ্যমে সংযুক্ত করে তোমরা এসি তড়িৎ ব্যবহার করতে পারবে। তবে এটি তোমাদের অবশ্যই খুব সতর্ক হয়ে ব্যবহার করতে হবে, কারণ এসি তড়িৎ খুব ভয়াবহ জিনিস। আমরা যেই তড়িৎটি ব্যবহার করে থাকি সেটি কিন্তু প্রায় 220 ভোল্টের কাছাকাছি। 220 ভোল্ট অনেক উচ্চ ভোল্টের একটি তড়িৎ বিভব। যেরকম এই ব্যাটারিগুলোতে তোমরা যদি খেয়াল করো, আমরা ব্যাটারিতে যেগুলো এই পেন্সিল ব্যাটারিতে যা পাই সেটি 1.5 ভোল্ট। এই যে এই রিচার্জেবল ভোল্ট ব্যাটারিতে আমরা যেটি পাই সেটি 6 ভোল্ট। আমরা আমাদের বিভিন্ন মোবাইল ফোনের যে ব্যাটারিগুলো আছে সেগুলো সাধারণত আমরা 3 থেকে 4-5 ভোল্ট, এরকম 6-7 ভোল্টের বেশি কখনোই না, এরকম খুব অল্প পরিমাণে ভোল্টেজ আমরা পেয়ে থাকি। সে কারণে ডিসি তড়িৎ উৎস থেকে আমাদের সাধারণত শক খাওয়ার সম্ভাবনা কম, কিন্তু এসি তড়িৎ উৎসে কিন্তু আমাদের খুবই সতর্কভাবে কাজ করতে হবে, কারণ এটি অত্যন্ত উচ্চ বিভবের বিদ্যুৎ। এবং আমাদের আরেকটি জানা থাকা ভালো, যেখানে এসি তড়িৎ উৎসের সবসময় যেহেতু এটি পরিবর্তনশীল প্রবাহ বা পরিবর্তী প্রবাহ এর একটি কম্পাঙ্ক আছে। আমাদের দেশে আমরা যেই সাপ্লাইটি পাই মূল লাইন থেকে, সেই লাইনের কম্পাঙ্ক তোমরা হয়তো জানো, আবার মনে করিয়ে দিই, সেটি 50 হার্টজ, অর্থাৎ সেকেন্ডে 50 বার আমাদের এই এসি তড়িৎ উৎস থেকে প্রাপ্ত প্রবাহ কিংবা বিভব পার্থক্য প্রতি সেকেন্ডে 50 বার তার দিক পরিবর্তন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তড়িৎ উৎস সম্পর্কে জানলে। এবারে আসো আমরা সংযোগকারী তার এবং চাবি। একে আমরা অনেক সময় আলাদা করে গুরুত্ব দেই না, কিন্তু যে কোনো তড়িৎ সংক্রান্ত যে কোনো ব্যবহারিক পরীক্ষণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সংযোগকারী তার সাধারণত এরকম রেডি কিছু তার পাওয়া যায় যার দুই মাথায় এরকম মাথা বের করা থাকে অ্যালুমিনিয়ামের, এবং এদেরকে সাধারণত আমরা ব্রেডবোর্ডে ব্যবহার করি। এখন এই তার যদি কখনো তোমরা নাও পেয়ে থাকো তাতেও কোনো সমস্যা নেই। তোমরা যে এই জাতের তার, এটি সাধারণত ক্যাট 6 নামে পরিচিত, এটি তোমাদের সবারই পরিচিত। আমরা সাধারণত বিভিন্ন ধরনের ইন্টারনেট সংযোগ বা টেলিফোনের সংযোগের ক্ষেত্রে অনেক সময় এই জাতীয় তার ব্যবহার করে থাকি। এখন প্র্যাকটিক্যালের জন্য আমরা যদি এই তারের কিছু অংশ কেটে নিয়ে এখানে একটি টুইস্টেড পেয়ার কেবলে সাধারণত 4 জোড়া তার থাকে, অর্থাৎ মোট 8টি তার থাকে। তার অর্থ এখানে তুমি যদি অল্প 1 গজ তারও যদি জোগাড় করো, সেই 1 গজের মধ্যে আসলে তুমি 8 গুণ অর্থাৎ 8 গজ তার পাবে। সেই এবং এত পরিমাণ তার তুমি পুরো সেকেন্ড ইয়ারে সবগুলো প্র্যাকটিক্যাল করে শেষ করতে পারবে না। অর্থাৎ তোমরা সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে যদি অল্প একটুখানি তার জোগাড় করে নাও, সেটি দিয়ে তোমাদের অনেক কিছু সংযোগ করতে পারবে। এখানে এই যে তোমরা তারের উপরে যেহেতু একটি আবরণ থাকে, প্লাস্টিকের আবরণ বা ইনসুলেশন, সংযোগের জন্য তোমাদের কাজ হবে এই ইনসুলেশনটি এই মাথা থেকে অল্প একটু খুলে নেওয়া। তাহলে এটির মাধ্যমে আমরা সংযোগকারী তারের ব্যাপারে জানলাম। আর আমরা যখন সার্কিট সংযোগ দিই, প্রতীক হিসাবে আমরা সংযোগকারী তার হিসাবে জাস্ট একটি সরল রেখা ব্যবহার করি। আরেকটি অংশ আছে, এটি চাবি। আমাদের ল্যাবে সাধারণত আমরা যেই চাবিগুলো ব্যবহার করে থাকি, চাবি বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোর চেহারা এরকম। এখানে দেখবে যে এই দুইটি মাথা তোমাদের সংযোগের দুই প্রান্ত, অর্থাৎ তোমরা সার্কিটে যেখানে চাবিটি সংযুক্ত করতে চাও সেই তারের এক মাথা লাগাবে এখানে, আরেক মাথা জোড়া দেবে এখানে, এবং দেখবে যে এই দুই মাথার মধ্যবর্তী যে অংশ, এই যে মাঝখানে কিন্তু একটি ফাঁকা আছে, তার অর্থ এই অবস্থায় তোমার সার্কিটটি
উন্মুক্ত সার্কিট, সার্কিটের মধ্যে কোনো সংযোগ নেই। এই যে এখানে হচ্ছে আমাদের মূল চাবিটি অর্থাৎ মূল প্লাগটি, এটিকে আমরা যখন সার্কিট যখন অন করি তার চেহারা হচ্ছে এরকম। এই যে এই ধাতব অংশটি তুমি যখন এই ফাঁকা অংশের মধ্যে বসিয়ে দেবে সেটি একদম খাপে খাপে বসে যাবে, এবং এই যে এই দুজনের মধ্যে যে বিচ্ছিন্নতাটি ছিল যে এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু সংযুক্ত নয়, তখন এই বিচ্ছিন্নতাটি আর থাকবে না, অর্থাৎ এরা সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ তোমার পুরো সার্কিটটি কানেক্টেড হবে। এই যে মনে রাখতে হবে যে এটি হচ্ছে আমাদের অফ অবস্থা, বন্ধ অবস্থা, এবং এটি হচ্ছে আমাদের অন অবস্থা, চালু অবস্থা। তাহলে এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমাদের চাবিটি কেন প্রয়োজন। তোমাদের অনেক সময় ল্যাবে দেখা যায় যে তোমরা হচ্ছে পুরো সার্কিটে আরে ধুর চাবির দরকার নেই এরকম একটি তাচ্ছিল্য করে থাকো, বা অনেকেই চাবিকে দরকার মনে করো না, কিন্তু চাবি জিনিসটা আসলে দরকার। কারণ তুমি যখন একটি তড়িৎ সংক্রান্ত পরীক্ষণ করতে যাবে, তুমি যদি সার্কিটটা অনেকক্ষণ ধরে অন করে রাখো সেক্ষেত্রে সার্কিটটি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকক্ষণ ধরে যদি তড়িৎ প্রবাহিত হতে থাকে তাহলে সেই তড়িৎ প্রবাহের কারণে তোমার ব্যবহৃত যে সকল যন্ত্র তার উপরে একটি বৈদ্যুতিক চাপ পড়ে, তাপ উৎপন্ন হয়, তাছাড়াও আরও বিভিন্ন সমস্যা হতে পারে। সে কারণে তোমরা শুধুমাত্র পার্ট নেওয়ার মুহূর্ত ছাড়া কখনোই এই সার্কিটটি আসলে অন রাখা উচিত নয়। এখন তুমি যদি চাবি ব্যবহার করতে না যাও, তোমাকে হচ্ছে বারবার এই যে তারের যে জোড়া সেটি বারবার লাগাতে হবে এবং বারবার খুলতে হবে। এই বারবার তার জোড়া দেয় এবং তার খোলাটি অনেক বিরক্তিকর কাজ, এবং সেটি আসলে নিরাপদও নয়, এবং সে কারণে আমরা অবশ্যই আলসেমি না করে আমাদের সার্কিটে চাবি সংযুক্ত করব। চাবি সংযুক্ত করলে সুবিধা হচ্ছে তুমি যে জাস্ট এই যে এই মাথাটি খুলে রেখে দিলেই তোমার সার্কিট অফ, আবার এই মাথাটি জোড়া দিয়ে নিলে তোমার সার্কিট অন হয়ে যাবে। এবং এটি আবার মনে করিয়ে দিই, তোমাদের অনেক সময় ল্যাবে গিয়ে দেখা যায় যে তোমরা হচ্ছে চাবি একবার অন করে রেখে দিয়েছো, অ্যামিটার কিংবা ভোল্টমিটার এবং ব্যাটারির সাথে সংযুক্ত। এটি সব দিক দিয়েই ক্ষতিকর। প্রথমত তুমি যেই যন্ত্রটি ব্যবহার করছো তার মধ্যে দিয়ে যখন প্রবাহ চলমান আছে তখন সেটি উত্তপ্ত হচ্ছে বা অন্যান্য ক্ষতি হচ্ছে, এবং একই সাথে তুমি যে ব্যাটারিগুলো ব্যবহার করবে সেই উৎসের তো একটি নির্দিষ্ট সীমানা আছে। তুমি যদি এটি বিনা কারণে সার্কিটটি অন করে রাখো সেক্ষেত্রে তোমার ব্যাটারির যে ক্ষমতা সেটি ক্ষয় হতে থাকবে এবং খামাখাই তোমার একটি অপচয় হবে। সে কারণে অপচয় রোধ করতে এবং তোমাদের হচ্ছে সঠিকভাবে পাঠ পাওয়ার স্বার্থে আমরা অবশ্যই সার্কিটে চাবি ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেই যন্ত্রটি সম্পর্কে জানবো সেটি নাম হচ্ছে সিগন্যাল জেনারেটর কিংবা অসিলেটর। অসিলেটর নাম থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে অসিলেটর হচ্ছে এমন একটি যন্ত্র যা অসিলেট করে বা অসিলেশন উৎপন্ন করে বা স্পন্দন উৎপন্ন করে। এটিকে আমরা ল্যাবে যেগুলো ব্যবহার করে থাকি সেটির চেহারা অনেকটা এরকম। এখানে এখানে তোমাদের ইনপুট এবং আউটপুটের কিছু জায়গা আছে, পেছন দিকেও একটি তার আছে, সেটি ছবিতে দেখা যাচ্ছে না, যেই তারটি আমাদের কাজ শুরুর আগে আমাদের মূল লাইনে অর্থাৎ আমাদের যে মূল এসি সরবরাহ লাইন সেখানে যুক্ত করতে হয়। এবং এখানে দেখবে এখানে একটি অন এবং অফের সুইচ আছে। এটি যখন তুমি অন করবে এই যে এখানে একটি যন্ত্রটি অন হয়েছে কিনা সেটির জন্য একটি লাল এলইডি বাতি লাগানো আছে। তোমার যন্ত্রটি যদি কানেকশন পায় তখন এই এলইডি বাতিটি জ্বলবে এবং তুমি বুঝবে যে যন্ত্রটি অন হয়েছে। আবার যদি যন্ত্রটি তোমার কাজ শেষ হয়ে যায় তখন অবশ্যই অফ করে দেবে। অফ করে দিলে এই বাতিটিও নিভে যাবে এবং তুমি বুঝতে পারবে যে যন্ত্রটি অফ হয়েছে। এখন এই যন্ত্রে একটি ডায়াল রয়েছে এবং এখান থেকে আমরা হচ্ছে আউটপুটের জন্য একটি অংশ বের করতে পারি। এখন আমরা এই ডায়ালের অংশটিতে কি কি আছে সেটি আরো একটু কাছ থেকে দেখে নেব। দেখো, সরাসরি সামনে থেকে তোলা ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে বলা আছে ফ্রিকোয়েন্সি, এবং এখানে বলা আছে হার্টজ, এবং এখানে হচ্ছে একটি চিহ্ন দেয়া আছে, অর্থাৎ এই চিহ্ন বরাবর তোমার ডায়ালে যত থাকবে, এখানে যেরকম 50 এখানে পুরোপুরি 50 বরাবর আসলে নেই, একটু সরে গিয়েছে। তুমি যদি ঠিক এই বরাবর রাখতে তাহলে তোমাকে এই যন্ত্রটি হচ্ছে ঠিক 50 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎ সিগন্যাল উৎপন্ন করে দিত। এখন তুমি যদি 50 হার্টজ ব্যবহার না করে এখানে 40 এই বরাবর রাখতে তুমি 40 হার্টজ পেতে, তুমি যদি এই বরাবর রাখতে তুমি 30 হার্টজ পেতে, কিংবা যদি ঘুরিয়ে এদিকে নিয়ে যেতে এখানে 100 কিংবা 70-80 ইত্যাদি আছে, কিংবা এখানে মাঝখানে কিছু ভগ্নাংশ আছে। এখানে তোমরা খেয়াল করবে এর পাশে হচ্ছে রেঞ্জ নামে আরেকটি অংশ আছে। এর প্রথমটিতে পাশে লেখা আছে *1, দ্বিতীয়টির পাশে লেখা আছে *10,
তৃতীয়টির পাশে লেখা আছে গুণ 100, এরপরটির পাশে লেখা আছে গুণ 1k, কে মানে তোমরা জানো, কে মানে হচ্ছে 1000, তারপরটির পাশে লেখা আছে 10k। অর্থাৎ যদি এমন হয় যে তুমি এখানে 50-এ সেট করেছো এবং একই সাথে এখানে গুণ 10 এই বাটনটি প্রেস করেছো, তার অর্থ এই ডায়ালে তুমি যা দেখতে পাচ্ছ তার 10 গুণ তুমি পাবে। অর্থাৎ এখানে 50 লিখে তুমি যদি এখানে গুণ 10 দাও, তুমি আসলে 500 হার্টজ ফ্রিকোয়েন্সির একটি সিগন্যাল পাবে। এখানে 50-এ ডায়ালটি 50-এ রেখে তুমি যদি গুণ 100 প্রেস করো, তাহলে তুমি আসলে 5000 হার্টজ ফ্রিকোয়েন্সির একটি সিগন্যাল পাবে। অর্থাৎ এভাবে আমরা হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সির বিভিন্ন কম্পাঙ্কের বৈদ্যুতিক সিগন্যাল, অর্থাৎ বিভিন্ন কম্পাঙ্কের পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ বা এসি সিগন্যাল উৎপন্ন করতে পারি, যেটি আমাদের বিভিন্ন পরীক্ষণে কাজে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এই অংশটি তোমরা একটু খুব মনোযোগ দিয়ে শিখবে। তোমাদের হচ্ছে গ্রাফ অঙ্কনের নিয়ম কানুন। এটি শুধুমাত্র আমাদের তড়িৎ অংশের জন্যই নয়, এটি আমাদের পরবর্তীতে তোমরা যখন অপটিক্সের ল্যাবগুলো করবে, অর্থাৎ তোমরা যখন আলোকবিদ্যা সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষণগুলো করবে, সেখানেও তোমাদের এই জ্ঞানটি কাজে লাগবে। এবং পরবর্তীতেও তোমরা যখন বিভিন্ন ব্যবহারিক সংক্রান্ত পরীক্ষণ করতে যাবে, তখনও তোমাদের এটি প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু যান্ত্রিক গোলযোগের জন্য দুঃখিত। তাহলে আমরা যেটি বলছিলাম যে গ্রাফ অঙ্কনের নিয়মকানুন, এটি তোমাদের অবশ্যই শিখতে হবে পদার্থবিজ্ঞানের যে কোনো পর্যায়ে। তাহলে গ্রাফ অঙ্কনের জন্য তোমাদের প্রথমেই যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি গ্রাফ পেপার। বাজারে বিভিন্ন ধরনের গ্রাফ পেপার পাওয়া যায়। তোমরা অবশ্যই গ্রাফ পেপারটি যখন সংগ্রহ করবে, তখন একটু দেখে শুনে নেবে যে সব গ্রাফ পেপারের ছাপাটি একরকম নয়, সব গ্রাফ পেপারের ছাপাটি ভালো নয়। কোনোটি দেখা যায় যে এই বড় দাগগুলো এবং ছোট দাগগুলো ঠিক মেলে না, কোনোটি দেখা যায় ঘর বড় ছোট থাকে। যদি ঘর বড় ছোট থাকে, সেটি আসলে তোমাদের গ্রাফকেই বা তোমাদের যে পরীক্ষণ সেটিকেই নষ্ট করে দেবে। সে কারণে গ্রাফ কেনার আগে তোমরা অবশ্যই একটু চেক করে নেবে, যাতে সেই গ্রাফ পেপারটি ঠিক মতো প্রতিটি ঘর সমান মাপের হয়। এবং অবশ্যই যেই কাগজে গ্রাফ পেপারটি ছাপা হয়েছে, অনেক সময় দেখা যায় খুব নিম্নমানের কাগজে গ্রাফ ছাপা হয়ে থাকে, যেটি মুছতে গেলে বা একটু পরিবর্তন করতে গেলে বা পেন্সিলের অল্প একটু খোঁচায় নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো তোমাদের এই পরবর্তীতে হয়তো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেটি যাতে না হয়, তোমরা প্রথমেই ভালো মানের গ্রাফ পেপার অবশ্যই সংগ্রহ করবে। এরপরে তোমরা যেটি করবে, তোমরা দেখে নেবে যে গ্রাফে দাগ দেওয়ার আগে তোমরা আগে দেখে নেবে যে তোমরা কিসের মান বসাতে যাচ্ছ। অর্থাৎ অবশ্যই তোমরা কোনো একটি পার্ট নিয়েছো, তোমরা কিছু এক্স এবং ওয়াই অক্ষে বসানোর জন্য কিছু সংখ্যা পেয়েছো। আমরা এখানে একটি উদাহরণস্বরূপ একটি টেবিল দেখে নিব। এখানে যেরকম এই টেবিলটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকম মান আছে এবং আমরা এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রাফ পেপার হাতে নিয়ে আমাদের হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে চিহ্নিত করা। এটি তোমাদের ইচ্ছা মতো যে কোনো অংশ করতে পারো। তুমি চাইলে এখানে এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ এটিও টানতে পারো। কিন্তু মনে রাখবে যে তোমরা অবশ্যই এমনভাবে এক্স এবং ওয়াই অক্ষ ব্যবহার করবে যাতে তোমাদের সম্পূর্ণ যে গ্রাফ পেপারটি, সম্পূর্ণ যে কাগজটি, সেটির পুরোপুরি যেন তোমরা ব্যবহার করতে পারো। এখানে অনেকে দেখা যায় যে এখানে যেরকম দেখো, তোমরা যদি খেয়াল করে থাকো, যেখানে সবগুলো এক্স এর সবগুলো মান হচ্ছে ধনাত্মক মান, ওয়াই এর সবগুলো মানও ধনাত্মক মান। সেক্ষেত্রে আমার এই মাঝ বরাবর অক্ষ টানার কিন্তু কোনো দরকার নেই। তার অর্থ যে বাম পাশের এতখানি নেগেটিভ অংশ এবং এর এতখানি নেগেটিভ অংশ আমার নষ্ট হবে। সে কারণে দেখো, আমি যে অক্ষটি টেনেছি সেটি হচ্ছে এক প্রান্তে টেনেছি। আবার এই প্রান্তটি অনেকে একেবারে এই কোণা বরাবর টানো, সেটিও করবে না। কারণ তুমি যদি একেবারে এই বরাবর করো, সেক্ষেত্রে এর বাইরে কিন্তু তোমার আরো কিছু লেখালেখি থাকে। তুমি যখন একটি অক্ষ আঁকবে, এখানে আমি সাধারণভাবে এক্স এবং ওয়াই দিয়ে বুঝিয়েছি, কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যাল ক্লাসে, ব্যবহারিক ক্লাসে যখন আসলেই একটি গ্রাফ করতে যাবে, সেখানে এক্স এবং ওয়াইয়ের বদলে তোমার কিন্তু সুনির্দিষ্ট কোনো একটি রাশি থাকবে। হয়তো বলা হবে যে তোমাকে হচ্ছে ভোল্টেজের সাথে কারেন্টের গ্রাফ। তখন তোমাকে দেখা যাবে যে এক অক্ষে, অর্থাৎ হয়তো তুমি এক্স অক্ষে ভোল্টেজ বসিয়েছো, ওয়াই অক্ষে কারেন্ট বসিয়েছো। সেটি কিন্তু তোমার ইচ্ছা মতো খালি বসালেই চলবে না, তোমাকে তার সাথে সেটি চিহ্নিত করতে হবে। এমনিতে আসলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বলে কিছু নাই, এটি আমরা সাধারণভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে থাকি। কোনো একটি সুনির্দিষ্ট পরীক্ষণের ক্ষেত্রে অবশ্যই এই অক্ষে কি বসবে তার একটি নাম আছে, এই অক্ষে কি বসবে তারও একটি নাম আছে। যদি এমন হয়ে থাকে
যে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ অর্থাৎ বিভব পার্থক্যের সম্পর্ক তোমাকে গ্রাফ করতে হবে। তার মানে দেখা যাবে এই দিকে তুমি বসাচ্ছ হচ্ছে ভোল্টেজ এবং এই দিকে তুমি বসাচ্ছ হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, এবং সেটি কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। অনেকে হচ্ছে লিখতে ভুলে যাও, পরে আমরা গ্রাফ দেখে আসলে বুঝতে পারি না যে এটি কিসের গ্রাফ। গ্রাফের প্রথম দায়িত্ব যেটি সেটি হচ্ছে এই অক্ষ দুটি চিহ্নিত করা এবং কোন অক্ষে তুমি কি বসাচ্ছ অর্থাৎ কোন রাশিকে বসাচ্ছ সেটি যেন তোমার অনুপস্থিতিতেও একটি গ্রাফ দেখলে কেউ বুঝতে পারে, সেভাবে পরিষ্কার করে লেখা। অর্থাৎ তুমি পরিষ্কার করে এখানে লিখবে বোঝার মতো করে, যাতে লেখা দেখেই কেউ বুঝতে পারে যে এক্স অক্ষে তুমি কি বসিয়েছো এবং ওয়াই অক্ষে তুমি কোন রাশির মান বসিয়েছো। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ থাকে যে এই অক্ষটি আমাদের বসালেই চলে না, এই অক্ষে আমাদের কিন্তু কিছু মান ঠিক করতে হয়। এই মান ঠিক করাটি তোমরা অনেকেই ঠিকভাবে বুঝে উঠতে পারো না, কিংবা অনেকেই হচ্ছে টেবিলের দিকে চোখ না দিয়ে আগে মান বসিয়ে ফেলো, পরে দেখা যায় গ্রাফটি হয় খুব ছোট হয়ে গিয়েছে, কিংবা তুমি এমন একটি মান অনুসারে দাগ কেটেছো যে তোমার গ্রাফ হচ্ছে এর বাইরে চলে যাচ্ছে। এখানে তোমরা খেয়াল রাখবে, তোমরা এক্স এবং ওয়াই অক্ষে যখন এই দাগটি কাটবে তুমি অবশ্যই টেবিলের দিকে এক নজর চোখ বুলাবে, তুমি দেখবে যে তোমার সর্বোচ্চ কত মান পর্যন্ত আছে। এখানে দেখো, এখানে এক্স এর মান 0 থেকে শুরু হয়েছে, সর্বোচ্চ মান হচ্ছে 14। এখন তোমার এদিকে কয় ঘর আছে? এদিকে আছে হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। এখন তুমি যদি এই যে প্রতিটা বড় লাল দাগকে যদি এক করে ধরো, তুমি কত পাবে? 1 2 3 4 5 6 7 8। এরপরে কিন্তু তুমি আর পাচ্ছ না। তার মানে পুরা গ্রাফটি এই প্রতি লাল ঘরকে এক ঘর করে ধরলে তুমি এক্স এর সম্পূর্ণ মানকে কিন্তু এখানে আটাতে পারবে না। যেহেতু একে স্থান দিতে পারবে না, সে কারণে তুমি এবার একটু অন্যভাবে চিন্তা করে দেখো যে প্রতি ঘরকে তুমি যদি 2 একক হিসাবে ধরো সেক্ষেত্রে কি হয়। সেক্ষেত্রে এটি হবে 2, এটি হবে 4, 6, 8, এটি হচ্ছে 10, 12, 14, 16। এবার কিন্তু তোমার একদম পুরো জায়গাটা একদম ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়ে গেল। এর থেকে বেশি করার কিন্তু আবার দরকার নেই। আবার যদি 4 করে করো তাহলে কিন্তু এখানে 4, এখানে 8, এখানে 12, এখানে 16, এটুকুর মধ্যেই তোমার গ্রাফ শেষ হয়ে যাবে। এই এতখানি জায়গা তখন নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা এখানে 2 4 6 8 এভাবে করে বসাই, অর্থাৎ এটি হচ্ছে তোমার শূন্য মূলবিন্দু, এই ঘরটির মান হচ্ছে 2, এই ঘরটির মান 4, এই পর্যন্ত 6, এভাবে করতে করতে 16, অর্থাৎ এই পর্যন্ত তোমার গ্রাফটি আসবে। ঠিক আছে? একইভাবে ওয়াই অক্ষের দিকেও আমরা একটু নজর দেবো যে ওয়াই অক্ষের আমার সর্বনিম্ন মান। এখানে কিন্তু তোমরা খেয়াল করে দেখো, এক্স এর মানটি যতটা সিরিয়ালি ছিল ক্রমান্বয়ে পরিবর্তিত হয়েছে, ওয়াই এর মানটি কিন্তু ক্রমান্বয়ে পরিবর্তিত হয়নি, একবার বেড়েছে আর একবার আবার কমেছে। অর্থাৎ আমরা এখানে আসলে চিহ্নিত করব দুটি অংশ, যে ওয়াই এর সর্বনিম্ন মান কত এবং ওয়াই অক্ষে যা বসাচ্ছি তার সর্বোচ্চ মান কত। এখানে দেখো এটি 0 থেকে শুরু হয়, সর্বোচ্চ মান হচ্ছে 16। তাহলে এখন যদি আমরা এই প্রতিটি লাল ঘরকে এক করে ধরি তাহলে 1 2 3 4, অর্থাৎ আমাদের গ্রাফটি এখানে স্থান দেওয়া যাবে না। যদি 2 করে ধরি, এটি 2 4 6 8, তাহলেও হচ্ছে না। আমরা তাহলে 3 করে ধরে দেখি, সেক্ষেত্রে এটি হবে 3, এটি হবে 6, এটি হবে 9, এটি হবে 12, এখনো হচ্ছে না। তাহলে আমরা এবার হচ্ছে প্রতি ঘরকে 4 করে নেওয়ার চেষ্টা করে দেখি। তাহলে এটি হচ্ছে আমাদের 4, এটি হচ্ছে 8, এটি হচ্ছে 12, এটি হচ্ছে 16। এবার মনে হয় আমরা পুরো গ্রাফটিকে এর মধ্যে স্থান দিতে পারবো। তাহলে আমরা এটি এখন লিখে ফেলবো যে এই ঘরের মান হচ্ছে 0, এই দাগের মান হচ্ছে 4, এই দাগের মান 8, 12, 16। এরপরে এই যে তুমি মানগুলো লিখে ফেললে, এর পাশাপাশি এই জিনিসটা করা ভালো যে তোমরা এক পাশে সবসময় গ্রাফটির একটি শিরোনাম দেবে, যেটি তোমরা কিসের গ্রাফ করছো। যদি ভোল্টেজ এবং কারেন্টের গ্রাফ হয় তোমরা উপরে লিখে দেবে যে এটি হচ্ছে ভোল্টেজ বনাম কারেন্টের গ্রাফ, এবং একই সাথে তোমরা এক কোণায় যেখানে গ্রাফের মূল অংশ আসার সম্ভাবনাই নেই এরকম একটি ফাঁকা অংশে অবশ্যই লিখে দেবে যে তোমরা কোন অক্ষে কত ঘরকে কত ধরেছো। এটি যদি সরাসরি দেয়া না থাকে, অনেক সময় এক নজরে দেখে বুঝতে কষ্ট হয়, সেখানে অবশ্যই এটি আলাদা করে লিখে দেয়া ভালো, যাতে তোমার অনুপস্থিতিতেও একজন তোমার ব্যাখ্যা ছাড়াই শুধুমাত্র তোমার লেখা দেখে গ্রাফটি পড়তে পারে। তাহলে এখানে আমাদের অবস্থা কি? এখানে আমরা বলবো যে এই যে আমরা যদি এগুলো হচ্ছে ক্ষুদ্র ঘর, অর্থাৎ আমরা বলবো যে এখানে দেখো 1 2 3 4 5, এই যে ক্ষুদ্র ঘরের প্রতি 5 ক্ষুদ্র ঘর সমান সমান আমরা কত ধরেছি? 2। অর্থাৎ এটি তোমার স্কেলিং। তুমি হচ্ছে এখানে লিখবে যে এক্স অক্ষে
প্রতি 5টি ক্ষুদ্র বর্গের দৈর্ঘ্যকে 2 একক, এবং ওয়াই অক্ষে আবার দেখো এখানে আছে 1 2 3 4 5, ওয়াই অক্ষে প্রতি ক্ষুদ্র 5 ঘরের দৈর্ঘ্যকে আমরা ধরেছি 4। তাহলে তুমি এটিও লিখবে যে ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র 5 বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে ধরা হয়েছে 4 একক। এরপরে তুমি এবার হচ্ছে গ্রাফটি করা শুরু করতে পারো। গ্রাফের আমাদের এরপরে মূল কাজ হচ্ছে বিন্দুগুলো বসিয়ে ফেলা। আমাদের প্রথম বিন্দুটি হচ্ছে 0 0, অর্থাৎ এক্স স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্ক 0। এই বিন্দুটি আমরা পাবো এইখানে, এই যে আমরা বসিয়ে ফেললাম। এরপরে যে বিন্দুটি 2 এর সাথে 4, অর্থাৎ এই যে এক্স মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 4, অর্থাৎ এটি হচ্ছে এই বিন্দু। এরপরটি হচ্ছে 4 এর সাথে 12, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে 12, এটি হচ্ছে এই বিন্দু। এরপরে আমরা পাচ্ছি 6 এবং 16, অর্থাৎ এক্স এর মান 6, ওয়াই এর মান হচ্ছে 16, এটি হচ্ছে এই বিন্দু। এরপরে যেটি পাচ্ছি এক্স এবং ওয়াই দুজনের মানই 8, অর্থাৎ এই যে এক্স এর মান হচ্ছে 8, ওয়াই এর মান হচ্ছে 8, এটি হচ্ছে এই বিন্দু। এরপরে আমরা পাবো হচ্ছে 10 এবং 4, অর্থাৎ আমাদের এক্স এর মান হচ্ছে 10 এই দাগ বরাবর, ওয়াই এর মান হচ্ছে 4, অর্থাৎ এই দাগ বরাবর, অর্থাৎ এটি হচ্ছে এই বিন্দু। এরপরে আমরা পাচ্ছি 12 এর সাথে 2, অর্থাৎ এক্স এর মান 12, ওয়াই এর মান হচ্ছে 2। এখন এখানে খেয়াল করো, এই বরাবর এই পর্যন্ত যদি 4 হয় তার অর্থ এর ঠিক অর্ধেক যেটি সেটি হচ্ছে আমাদের 2, অর্থাৎ আমাদের এখানে 2 সংক্রান্ত বিন্দুটি পাবো এই জায়গায় মাঝখানে। আবার এরপরেরটি আমরা পাচ্ছি এক্স এর মান 14 হলে ওয়াই এর মান হচ্ছে 1, এক্স এর মান 14 হচ্ছে এই লাইন বরাবর। এখন 1 মানে হচ্ছে এটি 2 এর অর্ধেক, অর্থাৎ এই যে উচ্চতা তারও মাঝামাঝি এই অবস্থানে। তাহলে আমরা হচ্ছে এখানে যতগুলো বিন্দু আছে সেগুলো সব বসিয়ে ফেলেছি। এখানে প্রথমে মনে করিয়ে দেওয়া ভালো যে তোমরা অনেকে হচ্ছে গ্রাফ বিভিন্ন রকম হয়ে থাকে, কোনোটি সরল রেখার গ্রাফ, কোনোটি বক্ররেখার গ্রাফ। যখন সরল রৈখিক গ্রাফ সেটি তোমরা স্কেল ব্যবহার করে অবশ্যই একটি সরল রৈখিক আকারে নিয়ে যাবে। কিন্তু যেখানে হচ্ছে আমাদের গ্রাফটি সরল রৈখিক নয়, এখানে যেরকম আমরা পরিষ্কার বুঝতে পারছি এটি কোনোভাবেই সরল রৈখিক গ্রাফ নয়, এবং বিভিন্ন অংশের বক্রতাটি বিভিন্ন রকম। সে কারণে তোমরা হচ্ছে প্রথমে এই বিন্দু থেকে এই বিন্দু একেবারে সরল রেখা দ্বারা কখনোই যুক্ত করবে না। তোমরা হচ্ছে হাতে পেন্সিলটি নিয়ে খুব যত্নের সাথে, খুব ভালোবাসার সাথে, খুব আস্তে করে এখান থেকে এই বিন্দু, এখান থেকে এই বিন্দু, এখান থেকে এই বিন্দু যুক্ত করবে। এমনভাবে যুক্ত করবে যাতে গ্রাফ পেপারে খুব গাঢ়ভাবে দাগ পড়ে না যায়। গাঢ়ভাবে দাগ পড়লে কি হবে, অনেকে দেখা যায় যে একেবারে ওই মাঠে লাঙল দিয়ে যেরকম চাষ করা হয়, একেবারে পেন্সিলকে ছুরির মতো ধরে এখানে একেবারে পুরো গর্ত করে ফেলেছে। এখন তুমি যদি গ্রাফ পেপারে একেবারে গর্ত করে ফেলো, সেটি কিন্তু তুমি ইরেজার দিয়ে মুছেও তুমি পেন্সিলের দাগটি মুছতে পারবে, কিন্তু সেখানে যে গর্ত হয়ে গিয়েছে সেই গর্তটি তুমি আর ঠিক করতে পারবে না, তোমার হয়তো একটি গ্রাফ পেপার নষ্ট হবে। সে কারণে তুমি প্রথমে যখন পেন্সিল হাতে নিবে সেই পেন্সিলটি খুব আস্তে করে, এবং তুমি একবারে পুরোটা সংযোগ করবে না, তুমি একটু কয়েক কয়েক ঘর পর পর একটু ডট 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 দিয়ে তুমি আগে প্রথমে আন্দাজ করে নাও যে আমার গ্রাফটি কোন বরাবর যাবে। যদি দেখো যে তোমার আঁকা ভুল হয়েছে, তুমি আবার সেটি ঠিক করে নিতে পারবে। তাহলে আমরা যদি মোটামুটি আন্দাজ করি, আমাদের অবস্থানটি হচ্ছে এরকম, এই বরাবর আমাদের গ্রাফটি যাবে। এভাবে আমরা প্রথমে ডট ডট দিয়ে এবং খুব হালকা করে, আমরা খুব পেন্সিলে জোর দিব না, পেন্সিলটিকে খুব আলতোভাবে ধরবো এবং গ্রাফ পেপারের উপরেও পেন্সিলকে খুব আস্তে করে ছোঁয়াবো, যাতে খুব সহজেই সেটি যদি কোনো ভুল হয়ে যায় সেটিকে আমরা যাতে ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি। এবং যখন আমরা মোটামুটি দেখব যে আমরা হচ্ছে এই পুরো বিন্দুগুলোকে একটি অভিন্ন বক্ররেখা দ্বারা যোগ করতে পেরেছি, তাহলে আমাদের গ্রাফ করার মূল কাজটি শেষ। এরপরে আমরা যেটি করব, এই যে আমরা হালকা করে যেটি এঁকেছিলাম এটিকে আমরা এবার এই বরাবর গাঢ় করে দেব পেন্সিল দিয়ে। এবং এখানে মনে রাখতে হবে যে গ্রাফ পেপারে যখন আমরা কিছু আঁকতে যাব, এই কাজগুলো আমরা আমাদের এই যে অক্ষরেখার যে বর্ণনা, এবং এখানে আরেকটি অংশ আমি বলতে ভুলে গিয়েছি, এখানে যে 2 4 6 8 যে বসালে, এখানে অবশ্যই তোমাকে এই 2 অক্ষরেখার বর্ণনা দিতে হবে। তোমাকে বলতে হবে এই অক্ষরেখায় তুমি কি বসিয়েছো, এবং যদি কোনো একক থাকে অবশ্যই তুমি সেই এককটি ব্র্যাকেটে উল্লেখ করবে। ধরো এদিকে যদি ভোল্টেজ হয়ে থাকে, তুমি ব্র্যাকেটে উল্লেখ করবে যে তুমি কি ভোল্ট এককে বসাচ্ছ, মিলি ভোল্ট এককে বসাচ্ছ, নাকি মাইক্রো ভোল্ট এককে বসাচ্ছ। একইভাবে এইদিকে যদি তোমার তড়িৎ প্রবাহের মান বসিয়ে থাকো, তোমাকে অবশ্যই বলতে হবে যে তড়িৎ প্রবাহটি তুমি কি অ্যাম্পিয়ার এককে বসিয়েছো, নাকি মিলি অ্যাম্পিয়ার এককে বসিয়েছো, নাকি মাইক্রো অ্যাম্পিয়ার এককে বসিয়েছো, কিংবা অন্য কোনো এককে বসিয়েছো। এভাবে এটি আমাদের পাশে লিখে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে
গ্রাফ অঙ্কনের একদম বেসিক নিয়মটুকু জানলাম। এটি তোমরা অনেকেই হয়তো জানো, যারা এখনো জানো না কিংবা যারা এতদিন গড়িমসি করেছো, আলসেমি করেছো, তাদের প্রতি আমার বরাবরের মতোই অনুরোধ থাকবে যে গ্রাফ আঁকাটি নিজে শিখে ফেলো। গ্রাফের ক্ষেত্রে তোমাদের অনেকেরই হয়তো একটু ভীতি কাজ করে, অনেকে দেখা যায় যে অন্যের গ্রাফ কপি করো, এবং গ্রাফ কপি করলে যেটি মুশকিল হয় যে আমাদের সামনে যখন গ্রাফটি আসে আমরা কিন্তু অভিজ্ঞতা বশত টের পাই যে কোন গ্রাফটি তুমি নিজে করেছো, কোন গ্রাফটি তুমি তোমার বন্ধুর দেখে কপি করেছো। কিংবা তুমি যখনই একটি গ্রাফ না বুঝে করতে যাবে তখন অবশ্যই তোমার একটি না একটি বিন্দু ভুল হবে, কিংবা কোনো জায়গায় একক ভুল হবে, কিংবা বিন্দু বসাতে যেখানে বসার কথা না সেটা বসিয়ে ফেলবে, যেটি এক নজর দেখলেই অধিকাংশ সময় বোঝা যায়। এই বিপদ এড়ানোর জন্য তোমাদের সবচেয়ে সোজা কাজ হচ্ছে, যেহেতু তোমাদের পদার্থবিজ্ঞানের পরবর্তী বছরগুলোতে ব্যবহারিক ক্লাস আছে, এবং এর পরেও যদি তোমরা বিজ্ঞান সংক্রান্ত যে কোনো অংশে থাকো বা বিজ্ঞান বহির্ভূত অনেক ক্ষেত্রেও জীবনে চলতে গেলেও অনেক সময় তোমাকে গ্রাফটি বুঝতেই হবে। গ্রাফ কিন্তু আমাদের জন্য আসলে খুব অপরিচিত কিছু না। তোমরা যখন ক্রিকেট খেলা দেখো তোমরা দেখবে যে নিট রান রেটের গ্রাফ দেখানো হয়, তোমাদের হচ্ছে কোন ওভারে কত রান হলো তার একটি গ্রাফ দেখানো হয়, এবং এটি দেখলে কিন্তু আমরা যদি খেলাটি নাও দেখি, গ্রাফটি দেখেই কিন্তু আমরা এক নজরে বুঝে যাই যে ওই অমুক ওভারে রান রেট অনেক বেশি ছিল, অমুক ওভারে রানের গতি খুব কম ছিল। এগুলো কিন্তু আমরা গ্রাফ দেখলে এক নজরে বুঝে যাই। তোমার ব্যবহারিক ক্লাসের ক্ষেত্রে একই কথা, যে তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে কি করলে তোমার পুরো পরীক্ষণটি কেমন হয়েছে সেটি বোঝার জন্য আসলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমার গ্রাফটি দেখা, এবং সেটি যদি তোমরা গুরুত্ব দিয়ে না করো দেখা যাবে যে তুমি অনেকক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে যে পাঠগুলো নিয়েছো সেই পাঠগুলো হয়তো তুমি ঠিক মতো প্রকাশ করতে পারোনি, কিংবা অনেক ক্ষেত্রে আমরা গ্রাফ থেকে আবার অন্য একটি রাশির মান নির্ণয় করি। তোমার গ্রাফটি যদি ভুল হয়ে যায়, গ্রাফটি যদি সঠিক না হয়, তুমি কিন্তু সেই মানগুলো সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। অর্থাৎ সব দিক দিয়েই তোমাকে আসলে নিজে হাতে লেখচিত্র আঁকাটি, নিজে হাতে গ্রাফ আঁকতে শেখাটি শিখতেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি শিখলাম এগুলো যদি আমরা একটু পুনরালোচনা করি। আমরা হচ্ছে প্রথমে ট্রান্সফরমারের গঠন এবং ব্যবহার সম্পর্কে জানলাম, আমরা রোধকের গঠন এবং ব্যবহার সম্পর্কে জানলাম, আমরা পরিবর্তনশীল রোধ সম্পর্কে জানলাম এবং এটিকে কিভাবে আমরা ব্যবহার করব সেটি জানলাম, আমরা ধারক এবং আবেশক সম্পর্কে জানলাম, আমরা তড়িৎ বিভিন্ন রকমের তড়িৎ উৎস, এখানে এসি উৎস এবং ডিসি উৎস দুই রকম উৎস ছিল, সংযোগ তার এবং চাবির ব্যবহার সম্পর্কে জানলাম, আমরা সিগন্যাল জেনারেটর থেকে কিভাবে আমরা বিভিন্ন কম্পাঙ্কের পরিবর্তী তড়িৎ প্রবাহ পেতে পারি সেটি জানলাম, এবং সবশেষে খুব গুরুত্বপূর্ণ অংশ যে আমরা কিভাবে ব্যবহারিক ক্লাসে লেখচিত্র অঙ্কন করব তার ব্যাপারে একটি নির্দেশনা আজকে পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসটি এখানেই শেষ। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই জানো যে এই কোভিড মহামারীটি চলাকালীন সময় তোমাদের আপাতত আমরা এই যে প্র্যাকটিক্যাল ক্লাসটি সবসময় আমরা পরীক্ষাগারে নিতাম, সবসময় ল্যাবরেটরিতে নিতাম, সেটি এই মুহূর্তে যেহেতু পারছি না, তোমাদের সময়টি এই বসে থাকা অলস সময়টি যেন নষ্ট না হয় সে কারণে তোমাদের যেন একটি সহায়তা হয়, সে কারণে আমি বিভিন্ন যন্ত্রের বর্ণনা তোমাদের শেখানোর চেষ্টা করছি, তোমাদের কিভাবে গ্রাফ করতে হবে সেটি শেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে দিন শেষে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যাল, তোমাকে ব্যবহারিকভাবে হাতে কলমের কাজটি হাতে কলমেই করতে হবে, হাতে কলমেই শিখতে হবে এবং হাতে কলমেই করে দেখাতে হবে। যখন তুমি সেই সুযোগটি পাবে তখন যেন পিছিয়ে না যাও, সে কারণে আমাদের এই অনলাইন প্রয়াস। তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখে একটু শেখার চেষ্টা করবে, এবং পরবর্তীতে যখন কোভিড মহামারী চলে যাওয়ার পরে আমরা যখন আবার প্র্যাকটিক্যাল ক্লাসে ফেরত যেতে পারবো তখন অবশ্যই আমরা এর প্রতিটি হাতে কলমে শিখব। বিশেষ করে এর আজকের গ্রাফ করার যে অংশটি, গ্রাফের জন্য তোমার খুব যে কোনো একটি নির্দিষ্ট পাঠই লাগবে তা নয়, তুমি নিজের মতো কোনো একটি ফাংশন নিয়ে নিজে নিজে গ্রাফ করে প্র্যাকটিস করতে পারো, গ্রাফের অনুশীলন করতে পারো, গ্রাফ পেপার নিয়ে নিজেই বিভিন্ন রকম মান বসিয়ে দেখতে পারো যে গ্রাফের চেহারা কীরকম হয়। সেক্ষেত্রে তোমার গ্রাফ অঙ্কনের যে দক্ষতাটি সেটি তোমার হয়তো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং তোমাদের পরিবারের সদস্য যারা আছেন তাদের সবাইকেও নিরাপদে রাখো। বিদায়।